স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে, আমাদের স্টুডিও এবং অনলাইনে। সেসব অতিথিরা কিন্তু যুক্ত হন এবং খবরের গভীরে তারা ঢোকেন। আজ আমাদের সাথে আছেন এই মুহূর্তে স্টুডিওতে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এবং স্বাগত একাত্তর জার্নালে। এবং দর্শক, আমাদের সাথে এর মধ্যে আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপির, এবং আছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপ শাখা, এবং আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ রংপুর থেকে। শাহ বাইজিদ, একটু বলবেন এই আমরা যেই হত্যাকাণ্ডের খবরটি আসলে গণমাধ্যমে দেখছিলাম যে ইয়াবা সেবন করতে এসে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, আবার কিছু কিছু গণমাধ্যম বলছে যে অন্য একটি কথা যে চাঁদা চাওয়া হয়েছিল, এটি নিয়ে সম্ভবত যে শিক্ষক, সাবেক যে শিক্ষক রংপুর জেলা স্কুলের যিনি মারা গেছেন, তিনি পুলিশের কাছে এক ধরনের কমপ্লেনও করেছেন। ঘটনাটা আসলে এখন পর্যন্ত কতটুকু সত্য জানতে পেরেছেন? আমি আসলে ঘটনার নেপথ্যে হয়তো কারণ থাকতে পারে, তবে পুলিশ যে কথা বলছে যে মাদক খাওয়া দেখে ফেলায় তাদেরকে হত্যা করা হয়েছে সপরিবারে, নৃশংস এই হত্যাকাণ্ড। আমরা আজকে দিনভর ছিলাম, গতকাল রাতেও ছিলাম সেখানে। যে বাড়িটিতে গণপতি চক্রবর্তী বসবাস করতেন সেটি বাড়ি নির্মাণাধীন। তিনি দোতলা কমপ্লিট করেছেন, নিচতলা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এবং বাড়ি একেবারে যে চুনকাম বা কলেজতলা সেটিও কিন্তু পূর্ণাঙ্গভাবে করেননি। আর বাড়ির ছাদে লাশ পাওয়া গেছে গণপতি চক্রবর্তীর, এবং বাড়ির যে চিলকোঠা সিঁড়ি যেখানে শেষ সেখানে কিন্তু প্রীতিলতা এবং তার মেয়ের মরদেহ পাওয়া যায়, এবং শেষে যে ছোট পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গণপতির যে ছেলে তার লাশ পাওয়া গেছে ঘরের মধ্যে, একদম যে বেড আছে সেই বেডের নিচে। এখন পুলিশ যেটি বলছে যে মাদক খাওয়াকে কেন্দ্র করে এই চারটি হত্যাকাণ্ড ঘটেছে। আসলে এই বিষয়টি নিয়ে আমরা দিনভর দৃষ্টি দিয়েছি, কিন্তু পুলিশের যে বক্তব্য সেটি আসলে সাধারণ মানুষ, প্রতিবেশী, স্বজন কেউই কিন্তু আসলে পুরো দমে বিশ্বাস করতে চাচ্ছেন না। কারণ হলো যে এই যাদেরকে ধরা হয়েছে তারা প্রতিবেশী, একেবারেই যে গণপতি চক্রবর্তীর যে বাড়ির পাশের যে টিন শেডের সামনে মুদির দোকান পিছনে যে বাড়িটা, সেই বাড়িটি কিন্তু এই একজনের, যারা খুন করেছেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে পুলিশের বক্তব্যে তার। এবং আমি আজকে তার বাবা মার সাথে কথা বলছি, তারা হয়তো মাদকাসক্ত ছিল, কিন্তু তাদের পূর্বের কোনো রেকর্ড নেই, তারা চুরি, ছিনতাই বা হত্যার মতো ঘটনা এর আগে তাদের কোনো পূর্বের রেকর্ড নেই। আর চারটি লোককে হত্যা করা হলো রাতভর। তানিয়া, আমি যদি আপনাকে একটু সিনারিটা বলি, যে একেবারে মাসুলপাড়া গ্রাম, যে গ্রামের যে রাস্তা ধরে, সেই রাস্তা ধরে কিন্তু প্রায় 200 থেকে 250 পরিবারের বসবাস, একেবারে ঘনবসতিপূর্ণ একটি জায়গা। এবং সেই জায়গায় কিন্তু দীর্ঘদিন এই গণপতি চক্রবর্তী, যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক, তিনি ছিলেন, বসবাস করছেন, জমি নিয়ে বাড়ি করেছেন। তাকে হত্যা করার মতো আসলে এই ঘটনা একেবারেই অসম্ভব। এটি সাধারণ মানুষও কিন্তু এটি নিয়ে প্রতিক্রিয়া দেখছেন, বলছেন। কারণ যদি সেখানে একজন চিৎকার করতো তাহলে কিন্তু আশেপাশে মানুষ শুনতে পেত। এবং বলছিলাম যে 200 থেকে 250 পরিবারের বসবাস, সেখানে 500 থেকে 700 মানুষ কিন্তু রয়েছে পরিবারগুলোতে, এবং সেখানে কেউ জানলো না, কেউ টের পেল না। এবং বৃহস্পতিবার রাত গেছে, শুক্রবার দিন গেছে, এবং শনিবার কিন্তু দিন চলে গেছে, রাত 11টার পরে খবর পেয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি তানিয়া, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল। যদি মাদক সেবীরা এই হত্যাকাণ্ড ঘটায় আকস্মিক ভাবে, তাহলে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন কে করেছে এটি প্রশ্ন ছিল। কিন্তু আসলে আমরা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেখেছি আবেগতাড়িত ভাবে একটা চিত্রনাট্য বক্তব্য তিনি দিয়েছেন, এবং তিনি বলেছেন যে দুজনকে ধরা হয়েছে, সিদ্ধার্থ এবং সিদ্ধার্থ
সহ তার যে বন্ধু, তারা আত্মীয় হয়, তারা আলামত লুকিয়েছিল, সেই আলামতও তারা উদ্ধার করছে, পুলিশ দাবি করছেন। এবং প্রাথমিকভাবে পুলিশ যখন ওই বাড়িতে গেছে, ফায়ার সার্ভিস গেছে, পুরো তালা ভেঙে কিন্তু এই মরদেহগুলো উদ্ধার করছে। এবং আপনাকে আরেকটি সিনের কথা যদি বলি তানিয়া, যে বাড়ির ঠিক ডান পাশে একটি মুদির দোকান, বাম পাশে আরেকটি মুদির দোকান, এবং বাড়ির যে প্রধান ফটক তার অপোজিটে কিন্তু একটা মন্দির রয়েছে। অর্থাৎ সেখানে বেশ কোলাহল থাকে সবসময়, এবং মুদির দোকানের লোকজন থাকে। এই যে তারা এই বিচ্ছিন্ন করলো বাড়ির বিদ্যুৎ, অর্থাৎ পুরো বিষয়টি একটু অনেক আমরা আসলে বলতেই পারি যে তদন্ত সাপেক্ষে হয়তো বিষয়টি আরো হয়তো জানা যাবে, তবে সেটি খুব সহসাই যে এই হত্যাকাণ্ডের বিষয়টি ফয়সালা হচ্ছে তা আসলে বোঝাই যাচ্ছে না। অনেক ধন্যবাদ শাহবাজিত আহমেদ। জুবাইর বাবু, একটু জানতেই চাই আপনার কাছে, যদিও এখানে পুলিশ বলছে যে তারা মাদকসেবী ছিলেন এবং তারা হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড করেছেন, কিন্তু আবার বিভিন্ন সূত্র বলছে যে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছিল, তারা এক ধরনের আতঙ্কের মধ্যেও ছিলেন। এই ঘটনাগুলো আসলে কোনো যোগসূত্র কি আপনার কাছে মনে হয়? কারণ আমাদের সহকর্মীরা যেভাবে বলছিলেন, গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম কথাগুলো, ধন্যবাদ আপনাকে। দেখুন, এটি একটি মানে এরকম একটি হত্যাকাণ্ড, একটু লোমহর্ষক একটি হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের যে বিষয়টি আমি যেটা দেখলাম যে মাদক সেবন দেখে ফেলায় হত্যা করেছে, এটা যৌক্তিক না। নিশ্চয়ই এটার পেছনে আরও অনেক কিছু আছে। তবে হত্যাকাণ্ডের যেইগুলো আমরা পুলিশের ভাষ্য শুনেছি, পুলিশ বলছিলেন কিভাবে ধরলেন, শশা খাওয়া, খেজুর খাওয়া, বিভিন্ন বসে বসে বিভিন্ন ব্যাখ্যা করছিলেন তিনি। তবে আমার কাছে বাস্তবিক অর্থে যেটি ওনারা হয়তো ধরেছেন খুনিদেরকে, সেটা এক জিনিস, কিন্তু এই খুনের পেছনের রহস্যটা কি, খুনের পেছনে আসলে কিভাবে কাজ করছে, খুনের পেছনে কারা কাজ করছে, সেই বিষয়টা বোধহয় হয়তো বা তদন্ত না করলে, পরিপূর্ণ তদন্ত না করলে সেটা বোঝা যাবে না। তারপর আমাদের দেশে যেটি সমস্যা, যেটা হচ্ছে যে এই যে ধরনের একটি খুন হলো এবং সাথে সাথেই একটি বয়ান চলে আসে পুলিশের কাছ থেকে কিংবা বিভিন্ন মানুষের কাছ থেকে, এটা কিন্তু বন্ধ হতে হবে। কারণ একটি খুন, এটার অনেকগুলো মোটিভ থাকতে পারে, এবং এই মোটিভটা কিন্তু আপনি একদিনই বের করতে পারবেন না, তাৎক্ষণিকভাবে বের করতে পারবেন না এই ধরনের খুনের ক্ষেত্রে। যেখানে আপনি যদি সরাসরি হাতে নাতে ধরতে পারতেন সেটা এক ধরনের ব্যাপার ছিল, কিন্তু এই ধরনের খুনের ক্ষেত্রে কিন্তু আপনি মোটিভগুলো কি আমরা জানি না। সুতরাং এই যে তাৎক্ষণিকভাবে একটা বয়ান দিয়ে দেওয়া, এইটা আমার মনে হয় পুলিশ কর্তৃপক্ষ ভাবতে পারেন যে এগুলো তারা আসলে আদৌ করবেন কিনা। আমরা কিন্তু অতীতে দেখেছি যে মূল ঘটনা কিন্তু আড়ালে চলে যায় শুধুমাত্র একটি বয়ানের কারণে। সুতরাং তারা যখন বয়ানটা দেবেন তখন তারা বলতেই পারেন যে আমরা ইনভেস্টিগেশনে আছি, ইনভেস্টিগেশন করে আমি সাংবাদিকদেরকে সব জানাবো। এটা হচ্ছে পুলিশের দিক থেকে। আরেকটা হচ্ছে আমরা যারা সাংবাদিক বা সংবাদ মাধ্যমে যারা কাজ করি, তাদেরও কিন্তু এটা বোঝা উচিত যে আমরা সবসময় প্রেশার দিতে থাকি যে না এখন বলেন কী হলো, কী হয়েছে। তো এই যে ব্যাপারটা, এটাও কিন্তু এক ধরনের এই ধরনের মানে লোমহর্ষক ঘটনাগুলোকে ধামাচাপা দিতে সাহায্য করে অনেক মানুষদেরকে। সেই বাস্তবতায় আসলে তদন্তের ক্ষেত্রে আবার অনেকে বলছেন যে একে তো একটু সেন্সিটিভ, কারণ যেহেতু একটা সংখ্যালঘু আসলে একটা পরিবারের সাথে ঘটনাটি ঘটেছে। আমরা এর আগেও আরও অনেক ঘটনাতে আসলে রাজনৈতিক এক ধরনের সম্পৃক্ততা বা বাংলাদেশকে এক ধরনের চাপে ফেলা বা এখানে সংখ্যালঘুরা ভালো নেই, এরকমও একটা ব্যাখ্যা আসলে আমরা অনেক সময় দেখেছি অনেকে দেওয়ার চেষ্টা। দেখুন, আমি তো এই সংখ্যালঘু শব্দটাতেই আমার খুব অ্যালার্জি। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। সুতরাং সেই প্রসঙ্গে যদি আমি বলি তিনি কোন ধর্মের ছিলেন এটা বিষয় না, বিষয় হচ্ছে তিনি খুন হয়েছেন। তো সুতরাং এই তার খুনের প্রকৃত বিচার হতে হবে, প্রকৃত যারা খুনি তাদেরকে খুঁজে বের করতে হবে। এইটা হচ্ছে আমরা যদি গুড গভর্নেন্সের দিকে আমরা বলি যে আমরা গুড গভর্নেন্সের দিকে যাব, তাহলে আমাদেরকে এটা করতেই হবে, নতুবা কেউই কিন্তু নিরাপদ না, আমিও নিরাপদ না, আপনিও নিরাপদ না। অবশ্যই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। নিশ্চয়ই এই বাংলাদেশের ঘটনাটি সম্পর্কে আপনিও অবহিত হয়েছেন। বিষয়টি নিয়ে যদি প্রতিক্রিয়া আপনার কাছে প্রথমে জানতেই চাই, এবং একই সাথে যে প্রসঙ্গটি আসলে বারবার এসছে যে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে, আপনার দৃষ্টিতে কি মনে হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তো মনে হয় আরেকটু সময় নিয়ে এক ধরনের বক্তব্য দেওয়া উচিত ছিল? ধন্যবাদ। জুবায়ের বাবু যেমনটি বললেন যে সংখ্যালঘু শব্দটি উনি আনতে চান না, এবং ইন প্রিন্সিপাল এটা সত্য যে বাংলাদেশের সকল নাগরিক
সমান মর্যাদার অধিকারী। সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই বিভাজনটি আসা উচিত নয়, ইন প্রিন্সিপাল ঠিক আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে খুব দ্রুত পুলিশের বক্তব্য আসাটা অন্যায় নয়। ঘটনা যদি পুলিশের কাছে ক্লিয়ার থাকে, পুলিশ খুব দ্রুত একটি বক্তব্য মিডিয়ার সামনে উপস্থাপন করতেই পারে, কিন্তু মানে পুলিশের বক্তব্য যদি এই সময়ের মাঝে আমরা না পেতাম, ঘটনাটি যেটি ঘটতো যে অনেক গল্পের ডালাপালা কিন্তু জমে যেত, এবং জুবায়ের বাবু যে সংখ্যাটি করলেন, এই সংখ্যালঘুর রাজনীতি কিন্তু আমরা চারদিকে শুনতে পেতাম। এবং যদিও আজকে মানে মিডিয়াতে এসেছে এবং পুলিশের কাছ থেকে বক্তব্য এসেছে যে ইয়াবা সেবনের বাধা দেওয়ার কারণে স্কুল শিক্ষক এবং তার স্ত্রী সন্তান সত্যদেরকে হত্যা করা হয়েছে, এটা পুলিশের কাছে অ্যাপারেন্টলি এটি সত্য মনে হয়েছে, পুলিশ বক্তব্য দিয়েছে। কিন্তু এটি নিয়ে কিন্তু একটি রাজনীতি হবে আগামী কয়েকদিন, আগামী কয়েক সপ্তাহ, কয়েক মাস। এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সীমানার বিরুদ্ধে কিন্তু কেউ কেউ রাজনীতি করবে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়, শিক্ষক তার স্ত্রী সন্তানদেরকে হত্যা করা হয়েছে, যেটি ৭১ টিভির প্রতিবেদকও বললেন যে ইলেকট্রিসিটি অফ করে। তো এই ধরনের একটি রাজনীতি কিন্তু ঘটবে। কিন্তু আমার কাছে যে জিনিসটা শঙ্কা, সেটা হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলার এমন কি অবনতি ঘটলো যে একজন শিক্ষক তার স্ত্রী সন্তানকে এভাবে হত্যা করতে হলো। কারা হত্যা করেছে? এটি গভীর চিন্তার বিষয়। আমি মনে করি এটি যদি সামাজিক অপরাধ হয়ে থাকে, এটিও অত্যন্ত শঙ্কার বিষয়, এবং সকলে মিলে এই অবক্ষয় থেকে দেশবাসীকে উদ্ধার করা উচিত। আর অপরদিকে এটি যদি স্যাবোটাজ হয়ে থাকে, এটির পেছনে যদি রাজনীতি হয়ে থাকে, সেটিও আমাদেরকে খুঁজে বের করতে হবে, সেটিরও সমাধান করতে হবে। ধন্যবাদ। আবু নাসের মাহমুদ রহমতুল্লাহ, আপনার কাছেও যদি আসতে চাই, আপনি কি এটা কোনো ধরনের ভাবে রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড হিসেবে দেখছেন কিনা? ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মন্ডলী এবং সহ আলোচক বৃন্দ যারা আছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখনো পর্যন্ত এই ধরনের একটা মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে যে ধরনের আলোচনা বিভিন্ন ভাবে এসেছে, তাতে রাজনৈতিক কোনো হত্যাকাণ্ডের কোন রকমের সূত্র অন্তত আমি খুঁজে পাইনি আর কি। এখানে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, মতামত তো আমরা বিভিন্নভাবে দিতেই পারি। এখন ধরেন, কেন পুলিশ এত তাড়াতাড়ি এটার মোটিভটা খুলে বলতেছে, সেটাও যদি সন্দেহ হয়। আবার ২-৪ দিন, যেটা ব্যারিস্টার সাহেব বললেন যে ২-৪ দিন দেখবেন যে এটাকে আস্তে আস্তে পলিটিক্যালি রূপ দেওয়া হবে, অথবা সংখ্যাগুরু এই সমস্ত বিষয় হবে। এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যে পরিবারটি, সেই পরিবারটি কিন্তু একটু আমাদের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্য, এবং যারা গ্রেফতার হয়েছেন পুলিশের প্রাথমিক তদন্তে, যারা গ্রেফতার হয়েছেন তারাও কিন্তু সংখ্যালঘু সদস্য, এবং তারা প্রতিবেশী। এবং তারা, পুলিশ যেভাবে কথাগুলো বলেছে, আমার কাছে মনে হয়েছে যে এখনই তো আর এটা বিষয়ে কোনো মন্তব্য আমাদের পক্ষে করা সম্ভব না। কিন্তু পুলিশ, আমার মনে হয় যে তাৎক্ষণিকভাবে বলেননি। জুবায়ের বাবু সাহেব যেটা বললেন, তাৎক্ষণিকভাবে বলেননি। তারা তো আসলে পরশু দিনের ঘটনা, বৃহস্পতিবার রাতের ঘটনা সম্ভবত। জানাও গেছে দুদিন পরে গতকাল। কিন্তু পুলিশ তো কাজ করছিল, কাজ করে তারা যে বিষয়গুলো নিয়ে এসছে সামনে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো গুলির কোনো বিষয় ছিল না, এখানে ছুরিকাঘাতের কোনো বিষয় ছিল না। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পিছনে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সাধারণত, সেই জিনিসগুলো ব্যবহার হয় নাই। এটি কিন্তু একটা চিন্তার বিষয়। এবং কাউকে বালিশ চাপা দিয়ে, কাউকে গামছা দিয়ে গলা চেপে হত্যা করা হয়েছে। এবং সেখানে আপনি দেখবেন যে পুলিশের যে বক্তব্যগুলো, তাদের বক্তব্যগুলো একই ধরনের। এবং ওই যে কি বলে এটাকে, আপনার বলা হয়েছে যে মাদক সেবন, এটা কিন্তু এরকম হয় অনেক সময় ঘটনা, যে একটা অপকর্ম পাশের বাড়ি করছে,
শিক্ষক মানুষ, উনি এটাকে মানতে পারেন না স্বাভাবিকভাবে। আমি একটু আসতেই চাই ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে। সেটি হচ্ছে আমরা দেখেছি যে আজকে 11 দলীয় যে ঐক্য তাদের একটি আপনারা সংবাদ সম্মেলন করেছেন, তার আগে আপনারা বৈঠকও করেছেন এবং সেখানে আপনারা যে কথাটি বলছেন যে এই 6 মাসের সরকারের যে নতুন মন্ত্রী পরিষদ এখন গঠিত হয়েছে, নতুন করে আমরা জানি আরও কয়েকজন যুক্ত হয়েছেন, এইটি অনেকটা আপনাদের বক্তব্য যদি হয় সেটি হচ্ছে যে মন্ত্রী পরিষদে আরও পরিবর্তন আনা দরকার, কারণ বেশিরভাগ মন্ত্রীরাই ব্যর্থ হয়েছেন। প্রথমত ব্যর্থতার জায়গাটি পরিষ্কার আপনারা করেননি, বেশিরভাগ মন্ত্রী বলতে কোন মন্ত্রণালয় কোন মন্ত্রী ব্যর্থ হয়েছেন, এবং একই সাথে মন্ত্রী পরিষদে তো পরিবর্তন আসলো, নতুন করে তো আরও কয়েকজন যুক্ত হলেন, তাহলে সেখানে আরও পরিবর্তন আনা দরকার। কোথায় পরিবর্তন আনা দরকার বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। কথাটি মোটা দাগে বলা হয়েছে। যদি বলা হয় যে মন্ত্রীদের ব্যর্থতা মানে কি, সরকার 180 দিনে ব্যর্থ হয়েছে, এটার মিনিং আমরা কিন্তু সেটার মিনিংই বুঝতে পারি। মূলত সরকার, আমার দৃষ্টিতে, আমার পার্সোনাল ওপিনিয়ন, সরকার কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে অথবা প্রাইস পোস্টিং দিচ্ছে, প্রাইস অ্যাপয়েন্টমেন্ট। মানে অ্যাডজাস্ট এবং প্রাইস বলতে অর্থাৎ কেউ নাখোশ ছিলেন, তাদের দলের ভিতরে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে, কেউ নাখোশ ছিলেন, কাউকে খুশি করছেন, ওনারা পছন্দ মতো কাউকে নিয়োগ দিয়েছেন, প্রেশার বিভিন্ন কিছু থাকে দলের ভিতরে, সেটির কারণে হতে পারে। বাট ওভারঅল যেটা, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন বললাম, বাট যেটা জামাত বলেছে এবং 11 জোট বলেছে, যে ওভারঅল কমেন্ট হচ্ছে যে এই 6 মাসের সরকার অনেকটাই ব্যর্থ। যদিও একটি রিসার্চ বের হয়েছে, সেখানে তারেক রহমান সাহেবের উপর সন্তুষ্টির পরিমাণটি বেশি, কিন্তু ওভারঅল মানে পাবলিকের কিন্তু মানে অসন্তোষের প্রকাশ আমরা চারদিকে দেখছি। সমকাল পত্রিকার পরশুদিনের রিপোর্ট, বাংলাদেশের নরসিংদীতে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ইত্তেফাকেরও রিপোর্ট হচ্ছে যে চট্টগ্রামে জনজীবন অত্যন্ত মানে বিদ্যুতের লোডশেডিং এর কারণে জনজীবন স্থবির হয়ে গেছে। বাংলাদেশে অনেক জায়গায় মানে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে দুঃখজনক ভাবে যে বিমানবন্দরও লোডশেডিং হচ্ছে। যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে বিদেশ থেকে যাত্রীরা যাতায়াত করে, সেখানেও যদি লোডশেডিং হয়, এটি খুবই দুঃখজনক। তো ধরেন, আমি যদি বর্তমান প্রেসিডেন্ট, সাবেক সরকারের মন্ত্রী মির্জা ফখরুল, ওনার বক্তব্য দিয়ে শুরু করি আপনার প্রশ্নের জবাবে, যে তারেক রহমান ছাড়া বাংলাদেশের, উনি ভালো করার চেষ্টা করছেন, উনি এই টাইপের বলছেন, বাংলাদেশের আগে যা ছিল তাই আছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় নাই। চাঁদাবাজি সহ, দুর্নীতি সহ, অনিয়ম সহ, যেখানে যা হওয়ার আগের মতোই চলছে। অর্থাৎ কারা করছে? আমি আসছি তো, ক্ষমতায় তো ওনারা, তো উনি তো ইনডাইরেক্টলি বললেন যে তারেক রহমান ছাড়া এই সরকার এবং রাজনৈতিক নেতৃত্বে যারা আছে, যারা দেশ চালাচ্ছে, তারাই এই নিয়মগুলোর সাথে জড়িত। তারেক রহমানই শুধু ভালো করার চেষ্টা করছেন। উনি কিন্তু এই বক্তব্যের ক্লিয়ারিফিকেশন দেন নাই। আমি এখন যেই মিনিং করছি, রহমতুল্লাহ সাহেব আছেন, ওনার কাছে কোনো ক্লিয়ারিফিকেশন আছে কিনা আমরা শুনতে চাইবো। বাট বর্তমান দেশের মহামান্য প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী, উনি কিন্তু বলেছেন তারেক রহমান ছাড়া বাকি সকলেই, মানে সকলের ব্যাপারে ওনার নেগেটিভ মন্তব্য, যে দেশ যেভাবে চলছিল সেভাবেই চলছে, কোনো মানে উন্নতি হয় নাই, ডেভেলপমেন্ট হয় নাই। দেখুন, একটি বিপ্লবের পরে, অথবা কেউ বিপ্লব না বললে গণ অভ্যুত্থানের পরে, অনেক রক্তপাতের বিনিময়ে দেশ নতুন একটি নির্বাচন পেলাম আমরা। বিএনপি ওভারওয়েলমিং মেজরিটিতে ওনারা ক্ষমতায় গেলেন। তারেক রহমান বিদেশের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আসন অলংকৃত করলেন। তো একটি তো বৈপ্লবিক পরিবর্তন, গণ অভ্যুত্থানের আশার আলোকে এটি নতুন বাংলাদেশ আমরা দেখার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম কি, আমি প্রথমে যে কথাটি বললাম, যে প্রাইস পোস্টিং অথবা অ্যাডজাস্টমেন্ট অথবা খুশি করার প্রচেষ্টা। বাংলাদেশের সকল ক্ষেত্রে দলীয়করণের অংশ হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। যারা বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের হেডও কেউ ছিল না, কেউ আজকে ভিসি হয়ে যাচ্ছেন। এমন ভাবে দলীয়করণ করা হচ্ছে যে, আপনাদের একজন সিনিয়র সাংবাদিক আপনাদের এখানে মাঝে মাঝে আসেন, যে লজ্জাজনক ভাবে দলীয়করণ করা হচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে এত অল্প সময়ে দলীয়করণ হয় না। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার দলীয়করণ করেছে,
কিন্তু অবশ্যই দলীয়করণ করেছে, ওনারা ফ্যাসিবাদ সরকার ছিলেন, কিন্তু বিএনপি যেভাবে করছে এত অল্প সময় রাগ ঢাক না করে, জি। ওনারা কোনো কিছুই কেয়ার করছেন না। ওনারা আমেরিকার উদাহরণ দিচ্ছেন, যোগ্যতা, কম্পিটেন্স কোনো কিছুকে পাত্তা দিচ্ছেন মানে না। জিনিসটাকে অনেকে- আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে আমরা তো 180 দিনের হিসাব নিচ্ছি শুধু সরকারের কাছ থেকে, কিন্তু 180 দিনের হিসাবটা কি আমরা বিরোধী দলের কাছে কখনো চেয়েছি? 180 দিনের এই যে বিরোধী দল আছে, এই যে 11টি দলের যে একটি মৌচা, একটি জোট আছে, এবং সেখানে কিন্তু এই 180 দিনের আপনি কি ভাববেন, মানে আপনি কি বলেন যে তাদের আসলে সফলতা বা ব্যর্থতা কোথায়? দেশ তো সরকারি দল চাল, দেশ না, বিরোধী সরকারি দলের দল। কি কোনো ভূমিকা নেই? বিরোধী দলের তো আমি কাজ আসছি, আছে, আমি আসছি। জবরুল আছে তো। প্রশ্নটি ছিল আমার, মানে জি। আমার কাছে উপস্থাপকের পক্ষ থেকে জি। সরকারি দলের সফলতা ব্যর্থতা নিয়ে আজকে অদ্ভুত ভাবে আপনার কাছ থেকে আমি প্রশ্ন শুনলাম যে বিরোধী দলের ব্যর্থতা, মনে হচ্ছে যেন আপনি বোঝাতে চাচ্ছেন বিরোধী দল ক্ষমতা আছে, বিরোধী দল সরকারের না, আমি তো ব্যর্থতা বিরোধী নাই। দলই বলেছি, আমি কিন্তু আসছি, সরকারি দল বলিনি। যে বিরোধী দল ক্ষমতা আছে সেটা কিন্তু আমি বলিনি, বাট বিরোধী দলের তো ভূমিকা আছে। আপনার কথার অর্থ সেটা যে জি। মানে বিরোধী দলের মানে ক্ষমতায় মনে হয় বিরোধী দলের ব্যর্থতার জবাব দিয়ে করতে হবে। এখন প্রশ্নটি আমার কাছে ছিল সরকারি দলের যারা দেশ চালাচ্ছে তাদের সফলতার ব্যর্থতার ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা আসেন, হ্যাঁ, বিরোধী দলের আহ্বানে মানে সংসদে বিরোধী দল সরকারি দল একসাথে কাজ করে ডক্টর শফিকের আহ্বানে কিছু সমস্যার সমাধান তো হয়েছে। বিরোধী দল সরকারের কাছে এই বর্তমান লোডশেডিং নিয়ে মানে একটি স্পেশাল অধিবেশন করার আহ্বান জানিয়েছেন, সরকার তা করেনি। সরকার মূলত সেলফ ডিনায়ারে আছেন। ওনারা বলতে চাচ্ছেন যে এই যে বিদ্যুতের দাবিতে মানুষ সমাবেশ করে সিটিং করে, মানে সেই পিছনে নাকি সরকার প্রধান বলছেন সেখানে নাকি ফ্যান থাকে। তো ওনারা বিরোধী দল তো আন্তরিকতার পরিচয় দিতে চাচ্ছে যে আসুন আমরা সংসদে অধিবেশন ডাকি, যা মানে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধানটি করার চেষ্টা করি, তারা কিন্তু করছেন না। বিরোধী দলের প্রধান আরেকটি কথা বলেছেন, বর্তমান সরকার প্রধান মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সরকারেরও প্রধান, উনি দলেরও প্রধান। তো উনি চাইলে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, মানে চাঁদাবাজি থাকবে, চাঁদাবাজি কন্টিনিউ করবে, এটি তো হতে পারে না। আমরা দৃশ্যমান কোনো কিছু কিন্তু দেখছে না। বিরোধী দলের অবস্থান থেকে যতটুকু করার, সংসদে প্রতিবাদ করার, বাহিরে সমাবেশ করার আমরা করেছি, কিন্তু আমরা সরকারের ব্যর্থতার সমালোচনা করারই আমাদের সুযোগ রয়েছে। সেই হিসেব করে বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকাকে আপনারা কি সফল মনে করছেন? অবশ্যই বিরোধী দল যথেষ্ট, আমি বলবো যে বিপ্লব পরবর্তী বিরোধী দল দায়িত্বশীলতার সহিত বিরোধিতার ভূমিকা পালন করছে। আচ্ছা, আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, যে প্রসঙ্গগুলো আসলে এসছে, যে নতুন যে মন্ত্রী পরিষদ গঠিত হলো, সেখানে অনেকেই আপনারা হচ্ছে প্রাইজ দিয়েছেন আর কি, তাদের হয়তো আপনাদের দলের অবস্থানের কারণে বা যে কোনো কারণেই হোক না কেন, বিষয়টা কারণটা এরকম? আমি কিন্তু আসলে এখানে কোনো প্রাইজ পোস্টিং দেখি নাই, বরং দু একজনকে একটু কাজের গতি বাড়ানোর জন্য দু একজনকে হয়তো এদিক সেদিক করা হয়েছে। এখানে প্রাইজ পোস্টিং আসলে কাউকে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়। দু একজনকে ইনক্লুড করা হয়েছে। ইনক্লুড করার মধ্যে তো আপনারা দেখেছেন যে একজনকে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হবে, সেই কারণে সেখানে একজনকে ফুল মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে, উনি একজন জোটের শরিক, তাকে আগের বারে দেওয়া যায় না বা যে কোনো কারণেই হোক। এরপরে একজন মন্ত্রী স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছিলেন, সেখানে ওই সেম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ওই অঞ্চল থেকেই একজনকে, এখানে প্রাইজ পোস্টিং কি জিনিস আসলে আমি বুঝি নাই। এটা হয়তো রাজনৈতিক ভাষায় উনি বলতে চেয়েছেন, আমিও শুনলাম। এখানে 6 মাসের সফলতা ব্যর্থতা বলতে গিয়ে সফলতা তো আসলে নাই। সফলতা থাকলে তো এখানে ব্যারিস্টার সাহেব কিছু সফলতা বলার চেষ্টা করতেন। তো অনিচ্ছা সত্ত্বেও আরেকজনের রেফারেন্স উনি বলেছেন যে না, তারেক সাহেব কিছু একটা করতে চাচ্ছেন এবং তারেক সাহেব কিছু কাজ করতে চাচ্ছেন। মাঠ পর্যায়ে পারসেপশন তৈরি হয়েছে যে না,
তাহলে মূল ব্যক্তি যেখানে চেষ্টা করছেন এবং মূল ব্যক্তি যেখানে প্রচেষ্টার কোনো ঘাটতি রাখেন নাই, এতটুকু মনের অজান্তে স্বীকার করা, এটাও বিরোধী দলের কাছ থেকে অনেক কিছু আমি মনে করি। আমাদের দেশের বিরোধী দলে তো স্বীকার করার অভ্যাসটাই নেই। শুধু আমরা মুখের কথা বলি যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, নতুন কিছু, কিন্তু কিন্তু সেই নতুন বাংলাদেশে বিরোধী দল বলছে যে আগের যে ধারা ছিল সেটাই চলছে, দলীয়করণের বেশ কিছু উদাহরণ তিনি দিয়েছেন। হ্যাঁ, সেটি চলছে উনি বলছেন, কিন্তু আমরা তো দেখলাম গত কয়েকদিন আগে কয়েকদিনের বিদ্যুৎ লোডশেডিং শুরু হওয়ার সাথে সাথেই ওনারা একেবারে গিয়ে সচিবালয় ঘেরাও করে বসলেন, একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা তো ছোটবেলা থেকে রাজনীতি দেখে আসছি, করে আসছি, ওনারাও করেছেন, দেখেছেন। কিন্তু বিদ্যুতের দাবিতে প্রথম দিনেই সচিবালয় ঘেরাওর কর্মসূচি, এটা আমার মনে হয় যে আমি দেখিনি। তো সেইখানে পুলিশ কোনো রকমের বাধা দিল না, পুলিশ কোনো ধরনের মারধর করলো না, পুলিশ দুজনকে গ্রেফতার করলো না, বিনা নোটিশে গিয়ে সচিবালয়ের ভিতরে ঢোকার চেষ্টা, তারপর হামড়ি তুমড়ি করা, এটা তো অবশ্যই মানে এটা নতুন কিছুই বলতে হবে। কারণ ওইটা ওনারা চাচ্ছিলেন। এবং ওনাদের যে আরেকটা পার্টি আছেন না, ওই যে দেখেন না যে মানে আন্দোলনটা হলো কি জুলাই পদযাত্রা। জুলাই পদযাত্রা করতে গিয়ে যে এলাকায় যাবেন ওই এলাকার জনপ্রিয় ব্যক্তি যিনি, তার 14 গোষ্ঠী মানে উদ্ধার করে ছাড়তে হবে। পদযাত্রা জুলাইটা কার বিরুদ্ধে হয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু দুইটা শব্দ নেই। সেখানে গিয়ে তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে, আর ওই এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধিকে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। তো সেখানেও তো পুলিশ গায়ে পড়ে কিছু করতেছে না, বরং বাধা দিতে গেলে পুলিশকে কাপড় দেয়, মহিলারা কাপড় দেয়। তো এইখানে তো সরকারি দলের কিছু ব্যর্থতা আছেই। আর ওই যে মির্জা ফখরুল সাহেবকে মাঝে মাঝে এখন কোট করা হয়, উনি বলেছেন যে শুধুমাত্র তারেক সাহেব পরিবর্তন হয়েছে, আর কিছু পরিবর্তন হয় না। এটার অর্থটা কি বুঝি না। উনি কি বোঝাতে চেয়েছেন? উনি কি বোঝাতে চেয়েছেন যে তারেক সাহেব একা চেষ্টা করতেছেন? তাহলে তো উনিও তার মধ্যে পড়েন। ওনাকে এই যে কোলাকুলি করলো বিরোধী দলে, আমি এই বিরোধী দলের নেতা তো কি কাকে নমিনেশন দিলেন, কাকে আর কোলাকুলি গেলেন তাকে, এটা পারসেপশন। বলছে বেচারের নমিনেশন দিয়ে বেচারের বলদ বানাই দিয়ে তারপরে তারে বলতেছে যে আমার দীর্ঘদিনের সাথী, রাজনৈতিক সহকর্মী, ওরা হইতেই পারে। কিন্তু কথাটা হচ্ছে যে এখানে বিরোধী দলের নেতা তিনি যেভাবে মির্জা ফখরুলের প্রশংসা করলেন, সেইখানে মির্জা ফখরুল সাহেবের ব্যাপারে ওনাদের কি অবজেকশন আছে, উনি কি কি কাজে জড়িত, বললেন যে শুধু তারেক রহমান সাহেব, এছাড়া আর কিছুই পরিবর্তন হয় না। বিষয়টা হচ্ছে তারেক রহমান সাহেব যেভাবে পরিবর্তনটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে দৃশ্যমান। এবং এই যে হ্যাঁ কিছু সমস্যা যে নাই সেটা আমি বলবো না, আমি একজন রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক, সেই হিসেবে অবশ্যই বলবো যে 6 মাসের মধ্যে এত বছরের জঞ্জাল, এত বছরের দুঃশাসন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড, এগুলোকে ওভারকাম করে তারপরে রাতারাতি আপনি 6 মাসের মধ্যে একবার সোনার বাংলাদেশ উপহার দেবেন, এটা চিন্তা করাও তো আমাদের পক্ষে সম্ভব না, চিন্তা করাও তো কোনো ভদ্রলোকের কাজ না। অতএব যেখানে প্রমাণিত হয়েছে যে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি, তিনি বারবার চেষ্টা করছেন, এটা জনগণের কাছে, বিরোধী দলের কাছে এবং গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ওনার প্রচেষ্টাটা একেবারেই সবার কাছে মানে প্রকাশিত। সেই জায়গাটাতে বাকি লোকগুলো তো, প্রধান ব্যক্তি যখন পরিবর্তন হন বাকিরাও পরিবর্তন হতে বাধ্য, কিন্তু একদিনই সেটা সম্ভব না। হ্যাঁ, আমি আবারও স্বীকার করি, সেটা হচ্ছে যে মাঠ পর্যায়ে কিছু সমস্যা আছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সমস্যা আছে, সন্ত্রাস আছে, আইন শৃঙ্খলার অবনতি আছে, ইভেন জ্বালানি খাতের যে সংকট, সেই জ্বালানি খাতের সংকটগুলো তো সরকার এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, এ কথা সত্য। কিন্তু চেষ্টা করছে কিনা সরকার, এই সংকটগুলো কবে থেকে শুরু হয়েছে, কি কারণে সংকটগুলো মোকাবেলা করতে পারছে না, সেগুলিকে ফাইন্ড আউট করে সরকার চেষ্টা করছে, এই কথা স্বীকার করছেন। বললেন যে সরকারি দল কোনো সহযোগিতা করছে না। আপনি পার্লামেন্টের অধিবেশনে যখন আপনারা বললেন আলোচনা করতে হবে জ্বালানি সংকট নিয়ে, তখন কি আলোচনার ব্যবস্থা করা হয়নি? এখন হ্যাঁ ওই আলোচনার কারণেই সমাধান হয়েছে। তার মানে কি এই আলোচনা না করলে আপনারা সমাধান করতে দিতেন না? তাহলে কি আপনারা কলকাতায় যাচ্ছেন, বিরোধী দল কলকাতায় যাচ্ছে? এই প্রসঙ্গটি আসলে আমরা একটু আমাদের সাথে যেহেতু আবু বকর আছেন, আমরা তার কাছেও জানতে চাই, কারণ এটি নিয়ে আগে আমাকে একটু আবু বকর সাহেব কয়েকটা বিষয়ে খুব
ভালোভাবে বলেছেন যে এই 6 মাসের যে বিষয়গুলো, আপনি একজন জোবাই বাবু সাহেব বলছিলেন যে বিরোধী দলের কি আছে। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে বহু বছরের মধ্যে বিরোধী দলের ভূমিকা এবং সরকারি দলের ভূমিকা অনেক ক্ষেত্রে, পার্লামেন্টের হিসাব করতে গেলে বিরোধী দলের ভূমিকাও এখানে অনেকটা দায়িত্বশীল ভূমিকা ছিল। সরকারি দলও এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং সরকারি দল এবং বিরোধী দল উভয়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কিন্তু সমস্যা শুরু হওয়ার আগেই যাতে সচিবালয় ঘেরাও কর্মসূচি একেবারে বিরোধী দলের নেতার নেতৃত্বে, এই যে মানে বিরোধী দলের জন্য কিন্তু অভিজ্ঞতা দরকার আছে। সমস্যাটা হচ্ছে কি জানেন, একই সাথে এই বিষয়টি নিয়েও অনেক জায়গায় আলোচনা হয়েছে যে বিরোধী দল জনগণের যে বিষয়গুলো রয়েছে, শুধু তো জ্বালানি নয়, আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যতটা না হচ্ছে সরব, তার থেকে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে সরব। জি, আমার কথাটা হচ্ছে এটাই, আমার প্রশ্নটা এই জায়গাতেই। আমরা চুলচেরা বিশ্লেষণ করছি হচ্ছে সরকারের, ঠিক আছে, সরকার তো চেষ্টা করে যাচ্ছে, উনি যথার্থই বলেছেন। এই সরকার কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি সরকার, যে সরকারটি একটি পুরোপুরি ধ্বংসস্তূপ পেয়েছে একটি রাষ্ট্র। আমার মনে হয় যে এতটুকু ধ্বংস মানে স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে আর হয়নি, যেখানে আপনার পুলিশ নেই একটা রাষ্ট্রে, পুলিশ, তারপর একটা রাষ্ট্রের অর্থনীতি বলেন, সামাজিকতা বলেন, সমাজনীতি বলেন, মানে কালচারালি প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ মব হয়েছে আপনি দেখেছেন কত। তো সেই রকম একটা অবস্থানে একটা সরকার এসছে এবং তার পরপরই হচ্ছে বিশ্ব রাজনীতির যে অবস্থা, যুদ্ধ। এবং আবু বকর ভাই যেখানে থাকেন ইংল্যান্ডে যেই পেট্রোল ছিল 1 টাকা 30 পয়সা এক বছর আগে, এখন 2 পাউন্ড, মানে 1 পাউন্ড 30 পেনি, এটা কিন্তু 2 পাউন্ড পেরিয়েছে। সো এরকম কিন্তু সারা বিশ্বে আপনি দেখেন, ইভেন খোদ সৌদি আরবে পর্যন্ত তেলের দাম বেড়েছে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই এটা আমাদের একটা জিনিস। কিন্তু আমি যেটা বিরোধী দলের কথাটি বলছিলাম যে আমরা সবসময় গতবারে 17 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু শুধু সরকারি দল কী করলো, 180 দিনে সরকারি দল কী করলো, আমি যে প্রশ্নটি ওনার কাছে রেখেছিলাম। দেখেন, বিরোধী দলের কাজ কিন্তু শুধুমাত্র সংসদে সরকারের উপর চাপ সৃষ্টি করা না। বিরোধী দলের দায় আছে জনগণের অধিকার সেখানে তুলে ধরা, জনগণের প্রতিটা সমস্যার কথা সেখানে তুলে ধরা, সংসদে তুলে ধরা, এটাই বিরোধী দলের দায়িত্ব। আইনের শাসন আছে কিনা সেটা তুলে ধরা সংসদে। আপনি যদি বলেন ইভেন গণতন্ত্রের ব্যাপারেও যদি বলেন, গণতন্ত্রকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে তো আপনার সেখানে ভূমিকা রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিরোধী দল কী করেছে। বিরোধী দল কিন্তু সেখানে ওয়াশিং মেশিন চেয়েছে, সেটা আমরা দেখেছি, কুলবালিশও চেয়েছে কিনা আমি জানি না। তো এরকম অনেক ঘটনা ঘটতে পারে। তো এখন এই জায়গাটা থেকে একটা কার্যকর একটা মানে বলতে, মানে বিরোধী দল বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা বিরোধী দল তখনই হবে যখন যেই বিরোধী দল জনগণের সমস্যা নিয়ে সংসদে সরকারকে চাপ প্রয়োগ করবে। ঠিক, মাননীয় প্রধানমন্ত্রী যে ভারত সফরে আমরা গত কয়েকদিন ধরে গণমাধ্যম থেকে শুরু করে তাদের দেশের বক্তব্য, আমাদের কূটনৈতিক তৎপরতা সবকিছু মিলে সেখানে যখন 5ই অগাস্টের শেখ হাসিনা যখন এরকম একটি কনফারেন্স করছেন, বাংলাদেশ তো অবশ্যই সেখানে খুব কড়া ভাষায় এর আগে থেকেই তার বার্তা পরিষ্কার করেছে এবং সেটি না করবার জন্য বেশ শক্ত একটা অবস্থানে নিয়েছে। কিন্তু যে কথাটি এর আগে অন্যান্য সংসদ সদস্যরা বা সরকারি দলের অনেকেই বলেছেন যে সেখানে বিরোধী দল হিসেবে জামায়াত বা এনসিপি নেতাদের তেমন একটা সরব হতে দেখা যায়নি। সেখানে বলা যায় সেদিন তাদের অবস্থানও খুব একটা পরিষ্কার বোঝা যায়নি। এবং যদিও তারা বলেন যে এই ঘটনাটা সত্য নয়, কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলছে যে রয়ের যে প্রধান তিনি বাংলাদেশে এসেছেন, তিনি জামাতের একজন নেতার সাথে দেখা করেছেন, এরকম খবর আসলে বিভিন্ন জায়গায় আছে। অনেকে বলছেন যে ভারতের সাথে আসলে বিএনপির থেকে জামাতেরই সম্পর্ক অনেকটা ভালো। সেই বাস্তবতায় সামনে যখন ভারত সফর নিয়ে আলোচনা হচ্ছে, বিরোধী দলের এই জায়গাতে আমরা খুব একটা সরকার যে দাবিগুলো করছে যে হাসিনাকে ফেরত আনানো, হাদির হত্যাকারীদের ফেরত আনানো, সেই জায়গায় খুব একটা জোরালো ভূমিকা আসলে অনেকে মনে করছেন, দেখছেন, আপনিও তাই মনে করেন কি? জি, ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে, দেখুন, বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটি, এই সম্পর্কটি তো ধরেন আমাদের এটা তো দীর্ঘদিনের একটা সম্পর্ক। আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের ব্যবসায়িক একটি বিশাল সম্পর্ক রয়েছে। ব্যবসায়িক ছাড়াও আরও অন্যান্য আমাদের কালচারালি আমাদের সম্পর্ক রয়েছে। মোরালেস আমরা একই কালচারের মানুষ, সব কিছু মিলে ভাষাগত একটা মিল রয়েছে।
রাজনীতিতে, কূটনীতিতে এই বিষয়টা কিন্তু একটু অন্যরকম। বিষয়টা কীরকম, যখন ভারতকে হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে, এটা কিন্তু কূটনীতির বিষয় না, আমি মনে করি না। কারণ বাংলাদেশ সরকার একজন আসামিকে ফেরত চাচ্ছে, সেটা হাদির হত্যাকারী হোক, সেটা সাধারণ জনগণের, হাজার জনগণের হত্যাকারী হোক। তো সুতরাং বাংলাদেশের সরকার চাচ্ছে যে একজন আসামিকে ফেরত দেওয়ার জন্য। এইটা একটি বিষয়, এটি একটি আইনগত প্রক্রিয়া আছে। এবং আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের একটি এগ্রিমেন্টও রয়েছে, বন্দি বিনিময়ের একটি এগ্রিমেন্ট রয়েছে। সুতরাং সেই এগ্রিমেন্টই চাচ্ছে, মানে সেই সুবাদেই কিন্তু বাংলাদেশ যেতে পারে বা চাবে, এইটাই খুব স্বাভাবিক। আর কূটনীতির যে সম্পর্কটি, এটি আসলে আমি যেটা অনেকবারও বলেছি, অনেকবারই, যে কূটনীতিক সম্পর্ক কিন্তু রাষ্ট্র থেকে রাষ্ট্রের হয়। ভারত বাংলাদেশকে কখনো রাষ্ট্র হিসাবে দেখেনি, দেখেছে একটা বাজার হিসাবে। অর্থাৎ G2G সম্পর্ক না হয়ে এটা G2B সম্পর্ক হয়ে গেছে। তো সুতরাং যতদিন পর্যন্ত ভারতের দিক থেকে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে না দেখবে, রাষ্ট্রের চোখে না দেখবে, সুতরাং ততদিন কিন্তু এই কূটনৈতিক ঝামেলাগুলো থাকবে। সুতরাং সেই হিসাবে আমি মনে করি এইটা ভারতের মানে দায় আছে জায়গাটাতে, বরং বাংলাদেশের না। বাংলাদেশ তো অবশ্যই চাবে যে বাংলাদেশে, আপনি জানেন যে বাংলাদেশের বর্তমান যে কূটনৈতিক যে ভাষা বা কূটনৈতিক যে চর্চা চলছে, সেটা কিন্তু হচ্ছে সবার সাথে একটা সুসম্পর্ক রক্ষা করা। প্লাস হচ্ছে বর্তমানে বিএনপি সরকারেরও কিন্তু একটি স্লোগান রয়েছে, সবার আগে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে প্রায়োরিটি দিয়েই তারা কূটনৈতিক ভাষা ব্যবহার করবে, এটি স্বাভাবিক। এখন যেটি হচ্ছে যে ভারত যেটি হচ্ছে আমাদের এই ভাষা বুঝতে পারছে কিনা। ভারত যদি বুঝতে পারে তাহলে ভারত আগানো উচিত, আমি মনে করি। ভারতের দায় আছে, কারণ ভারত জানে যে গত 17 বছর কি করেছেন ভারত জানে কতটা অন্যায় হয়েছে বাংলাদেশের উপরে, ভারত জানে কতটা জুলুম হয়েছে বাংলাদেশের মানুষের উপরে। সুতরাং ভারতের এই জায়গায় কিন্তু দায় আছে। সুতরাং এই দায় থেকে কিন্তু ভারত এড়াতে পারে না। ভারত, আমি যেটা মনে করি, দেখুন সেই ব্রিটিশ আমলে জালিয়ানওয়ালাবাগের যেই হত্যাকাণ্ডটির জন্য কিন্তু ব্রিটিশরা কিন্তু ক্ষমা চেয়েছে, তাই না? সো এইটা, এই ভারতে এই যে শেখ হাসিনাকে একটা ফেসিস্ট হিসাবে তৈরি করার পেছনে তো ভারতের হাত ছিল। এবং ভারতের হাত এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই ছিল, এমন না যে আমরা দেখিনি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে তারা মুখে বলছে যে আমাদের সাথে সম্পর্ক ঠিক করতে চায়, এবং এটি তার ব্যক্তিগত অথবা বেসরকারি কোনো সংগঠন থেকে তিনি এই ধরনের, মানে শেখ হাসিনা এরকম প্রেস কনফারেন্স করেছে, সে কিন্তু যেহেতু তার দেশে অবস্থান করছে, সেই তো এটা আটকাতে পারে, কারণ তার আগে বাংলাদেশ খুব না, অবশ্যই। আপনি দেখুন এইখানে একটু স্পষ্ট করি, অনেকে যে অনেক সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যাপারটা তুলনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনাকে কিন্তু এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, মানে উনি কিন্তু পালিয়ে যাননি। এবং উনি কিন্তু তখন সরকার প্রধান ছিলেন না, উনি কিন্তু এইরকম একটি গণহত্যা চালাননি। ওনাকে জোরপূর্বক এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, এবং উনি সেখানে একটি আইনের মাধ্যমে, ব্রিটিশ আইনের মাধ্যমে, যুক্তরাজ্যের আইনের মাধ্যমে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে উনি রাজনীতি করেছেন। যে আশ্রয়ের ভিতরে সেই আইনে কিন্তু বাধা নিষেধ ছিল না যে উনি রাজনীতি করতে পারবেন না। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, বর্তমানে সেই যুক্তরাজ্য কিন্তু এই শেখ হাসিনাকে কিন্তু সেখানে ঢুকতে দেয়নি। এবং নট অনলি দ্যাট, আপনি জানেন যে এই যে মেয়র, উনি নিজেও বলেছে যে ফ্যাসিস্টের কোনো লোক যেন যুক্তরাজ্যে না ঢুকতে পারে, সেটা আমরা নিশ্চিত করব। তো সুতরাং এই যে বিষয়গুলো, অর্থাৎ শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং এত বড় একটি, যেটা বলা যায়, আমি জেনোসাইড বলছি না শব্দটাকে, কিন্তু একটা গণহত্যা, এক ধরনের গণহত্যাই বলা যেতে পারে, যে এত হাজার হাজার মানুষ এই ইতিহাসে, এই আমাদের এশিয়ার বা আমাদের এই সাবকন্টিনেন্টাল ইতিহাসে এত বড় একটা ঘটনা ঘটেনি। সেই ঘটনা ঘটার পরে যেই মানুষটি পালিয়ে গেল, যার বিরুদ্ধে শত শত মামলা রয়েছে, যার ইতিমধ্যে আপনি জানেন একটি মামলায় তার ফাঁসি হয়েছে, তিনি কিন্তু আমাদের চোখে একজন আসামি, এই বাংলাদেশের আইনের চোখে তিনি আসামি। সুতরাং বাংলাদেশ তার আসামিকে ফিরিয়ে আনতে চাবে, এটাই খুব স্বাভাবিক। সেই জায়গায় যে প্রশ্নটি ছিল যে আমরা দেখেছি যে বিরোধী দলের সদস্যদের সম্পর্কে জায়গাটা ভারতের সাথে একটু অন্যরকম, এরকম বিভিন্ন গণমাধ্যমে এরকম খবর বের হয়। সেই প্রসঙ্গটি আমরা একটু ব্যারিস্টার আবু বকর মোল্লার কাছ থেকে জানবো যে ভারতের সাথে আসলে জামায়াতে ইসলামের যে সম্পর্কের বিষয়টি, সেটি নিয়ে এর আগেও অনেকবারই প্রশ্ন তুলেছেন যে সরকারের থেকে হচ্ছে আপনাদের সাথে তাদের সম্পর্ক নাকি অনেক ভালো, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 অগস্ট তিনি এই ধরনের একটি সংবাদ সম্মেলন করেন, কথা বলেন,
বলেন, তখন আপনাদের ভূমিকা খুবই নীরব ছিল বলে এর আগে অনেকে আমাদেরকে বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে তারা জানিয়েছেন। এই বিষয়টি যদি একটু খোলাসা করতেন। ধন্যবাদ। দেখুন, কিছু জিনিস হচ্ছে স্পেকুলেশন আর পলিটিক্যাল রিটরিক। জামাত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ভারতের প্রধান যখন বাংলাদেশে এসেছেন, জামাত কিন্তু আনুষ্ঠানিকভাবে বলেছে, আপনারা এখনই সাংবাদিক হিসেবে আসছেন জুবাইর বাবু, উনি জেনে থাকবেন, দর্শক শ্রোতারাও জেনে থাকবেন, জামাত বলেছে ভারতের ব্রিক্স সম্মেলনের পূর্বে প্রধান বাংলাদেশে আসা আর সরকারের ভারতে যাওয়া না যাওয়া নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে, জামাত মনে করছে যে এখানে অপ্রকাশ্যে কিছু হচ্ছে, দেন দরবার হচ্ছে। এটি জামাতের অবস্থান ছিল, অর্থাৎ সরকার জনগণের সামনে এটি ক্লিয়ার করছেন না প্রধান বাংলাদেশে এসেছেন। বিএনপি সরকারকে তো জানিয়ে এসেছেন যে ওনারা কেন এসেছেন। অ্যাপারেন্টলি যেটা বোঝা যাচ্ছে যে ভারত সফরের সরকারের হয়তো একটা প্রস্তুতি ছিল, সরকারের পক্ষ থেকে ভারতে যাওয়ার হয়তো কথা ওনারা বলেছেন। আপনারা দেখেছেন ভারতের পত্রিকায়, মেইন স্ট্রিম মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে সরকার কথা দিয়েছে তারেক রহমান সাহেব ভারতে ভিজিটে যাবেন। তারপর কয়েক ঘন্টা পরে ওনারা কিন্তু সাউথ ব্লকের রেফারেন্স দিয়ে নিউজটি করেছিলেন, পরবর্তীতে সংবাদটি মুছে দেওয়া হয়। অর্থাৎ যেটি বোঝা যায় যে ভারতে যাওয়ার ব্যাপারে দুই সরকারের মধ্যে অনেক দূর কথাবার্তা এগিয়ে গিয়েছে। জামাত তখনই বলেছে যে প্রধান বাংলাদেশে এসেছে, ইট হ্যাজ এ মেসেজ, যে আসলে উনি সরকার প্রধান ভারতে গেলে তার নিরাপত্তা অথবা অন্যান্য ব্যাপারটার জন্য বাংলাদেশের সরকারের সাথে ওনারা একটা প্রিপারেশন নিতে আসছেন। যদিও সরকারের মুখপাত্র বলেছেন যে না না না, ওনার এটি রুটিন ভিজিট, চায়না থেকে বাংলাদেশে এসেছেন, না এই ধরনের কথাবার্তা গ্রহণযোগ্য নয়। এটি যদি অন্য সময় আসতেন, 6 মাস আগে আসতেন অথবা 6 মাস পরে আসতেন, সেটির ভিন্ন অর্থ হতো। কিন্তু জামাত যে কথাটি বলছেন যে সরকার কিছুটা লুকাচ্ছে, জামাতের বিবৃতিতে স্পষ্ট বলা আছে যে সরকার লুকাচ্ছে এবং অপ্রকাশ্যে অনেক কিছু হচ্ছে। আমরা একটু জানতে চাই, আবুল নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনারা কি কোনো কিছু লুকাচ্ছেন এই ভারত সফর নিয়ে বা ভারতের সাথে আমাদের সম্পর্কের কূটনৈতিক জায়গাগুলো নিয়ে? না না, লুকানোর তো কিছু নাই, সবকিছুতে স্পষ্ট। স্পষ্ট বলতে এরকম যে সফরটা নিয়ে তো বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টতই কিছু বার্তা দেওয়া হয়েছে যে সফরের তো কোনো সমস্যা নেই, কিন্তু সফরের মধ্যে কিছু বিষয় আমাদের অন্তরা হিসেবে কাজ করছে, সেই জিনিসগুলো কিন্তু জাতির কাছে স্পষ্ট করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী কিন্তু সেই জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে। এবং সেটা আপনারা সকলেই জানেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া এবং শহীদ হাদি হত্যাকাণ্ডের খুনিদেরকে তুলে দেওয়া, এই যদি বিষয়গুলো কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটা প্রত্যাশার জায়গা। তো এখানে লুকানোর কোনো বিষয় আমি অন্তত দেখছি না আর কি। এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে গোপন বৈঠক বা জামাতের সঙ্গে যোগাযোগ আছে, এটা তো নির্বাচনের আগে থেকে বলা হয়েছিল যে 1 বছর আগে বৈঠক হয়েছে সেই ভদ্রলোকের সঙ্গে, সেটা কিন্তু প্রকাশ করা হয় নাই। যখন ওখান থেকে বলা হয়েছে তখন এখান থেকে বলা হয়েছে যে হ্যাঁ, বছরখানেক আগে আমাদের সঙ্গে দেখা হয়েছিল। তো গোপন বৈঠক বিভিন্ন স্বার্থে বিভিন্ন দলের সঙ্গে হতেই পারে, সেক্ষেত্রে জামাত ইসলামের সঙ্গে হয়েছে, এটা আমরা গণমাধ্যমে দেখেছি। আমি জানি না, ব্যক্তিগতভাবে জানি না। রহমতুল্লাহ ভাই, একজন লোক অসুস্থ হয়েছে, তাকে দেখতে গিয়েছে একজন অ্যাম্বাসেডর, এটা কি গোপন বৈঠক? জামাতের আমির অসুস্থ ছিলেন, বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসেডর দেখতে গিয়েছেন, এটাকে কি গোপন বৈঠক বলা যায়? আমি তো দেখেছি যে ওনাকে দেখতে অনেকেই গিয়েছেন, মির্জা ফখরুল সাহেব গিয়েছেন, বিএনপি অন্যান্য দলের অনেক নেতৃবৃন্দ গিয়েছেন, সবই তো প্রকাশিত হয়েছে। এটা ভারতের পক্ষ থেকে ওনারা চেয়েছিলেন যে এটা প্রকাশিত না হোক, জামাত এটা মানে কি, ওটা কি গোপন বলা হয়? যদি পক্ষ প্রকাশ করবে না এই মর্মে যে বক্তব্যটা দীর্ঘদিন পরে প্রকাশিত হয়েছে, ওটা কি গোপন বৈঠক এবং গোপন সংবাদ বলা যায়? যাও, ওটা অত বড় বিতর্কের বিষয় মনে করি না। আপনি যেটা বলেছেন তার মাধ্যমে এটা গোপন বৈঠক করছেন একটা বিষয়। এরপরে ধরেন যে আওয়ামী লীগের বিষয়ে ধরেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার তাহের সাহেব কিছুদিন আগে ওপেন বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে তো আমাদের কোনো সমস্যা নেই, আওয়ামী লীগ রাজনীতি করতেই পারে, একেবারে ওপেন।
মিডিয়া এসছে ওনার কথা। পুরো বক্তব্যটা বলেন রহমতুল্লাহ ভাই, পুরো বক্তব্যটা বলেন। পুরো বক্তব্যটা আমি পুরো বক্তব্য আপনি যদি মনে করেন বলা দরকার। পরের লাইনটা বলেন, পরের লাইনটা বলেন। আগের বারে আবু বকর সিদ্দিক সাহেব, ব্যারিস্টার আবু বকর সিদ্দিক সাহেব কিছু কথা বলেছেন, আমার ওই কথাগুলো বলতে আমার বলা উচিত আমি মনে করি। সেটা হচ্ছে যে দলীয়করণের ব্যাপারে বিএনপি খুব 6 মাসের মধ্যে খুব তাড়াহুড়ো করে ফেলেছে এবং নির্লজ্জভাবে দলীয়করণ করেছে। এই কথাটার একটা আমার রাজনৈতিক কর্মী হিসেবে এই বিষয়ে আমার একটু বক্তব্য আছে। সেটা হচ্ছে যে এই দেশের মানুষ কিন্তু রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এবং গত 18 বছর 19 বছরের যে প্রশাসন বসে আছে সেই প্রশাসনের মধ্যে কিন্তু আপনি বলতে পারেন 95% ফ্যাসিস্টের দোসর, যারা এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। আজকে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আজকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো চেয়ারম্যান করার ক্ষেত্রে কাদেরকে বসাবে? যেই আওয়ামী লীগ তাদেরকে দুধ কলা দিয়ে পুষেছে, আওয়ামী লীগকে যারা এই ফ্যাসিজমকে যারা জিয়ে রেখেছে, সেই সব ব্যক্তিদেরকে এনে বসাবে নাকি জামাতের লোকদেরকে বসাবে? এনসিপি লোকদেরকে তো বসানোর বয়স হয় নাই। তো সেই ক্ষেত্রে এই দেশে মানুষ বিএনপি ভোট দিয়েছে, বিএনপি রাজনৈতিক দল, এটা বুঝেই মানুষ ভোট দিয়েছে এবং রাজনৈতিক দলের প্রধান যিনি, তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন এবং রাজনৈতিক দলের নেতারা যে কোনো জায়গায় নিয়ম অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানে বসতে পারবেন, চালাতে পারবেন। এটা বাংলাদেশের আইন মেনেই সেটা করা হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের কোনো দোষরকে বসানো ভালো নাকি বিএনপির কোনো নেতা কর্মীদেরকে বসিয়ে সেই প্রতিষ্ঠানকে শৃঙ্খলাবদ্ধ সেটা আপনি বলবেন। কিন্তু এখানে যদি বিএনপি অযাচিত ভাবে কোন রকমের অন্যায় করে থাকে বা কোন রকমের এমন জায়গায় দলীয়করণ করে যে দলীয়করণটা বিধিসম্মত না, আইনসম্মত না, সেটা আগামী নির্বাচনে এই দেশের জনগণ সেটা বিচার করবে, সেটা জনগণের উপরে ছেড়ে দিতে হবে। আবু বকর মোল্লা, আমার ছোট্ট একটু রিভার্টাল, সেটা হচ্ছে যে দেখুন উনি যে যুক্তিটি দিলেন উনি ওনার দলের পক্ষে সুন্দরভাবে বলবেন, সেটি স্বাভাবিক, ধন্যবাদ। কিন্তু কোশ্চেন হচ্ছে যে উনি একটি কথা বলেছেন আইনগত কিনা, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট গুলো আইনগত কিনা। আর আমার তরফ থেকে আরেকটি এডিং হচ্ছে আইনগত কিনা, সেটা আমি মানে সেকেন্ড রাউন্ডে বলছি। ফার্স্ট রাউন্ডে আমি ফার্স্ট যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যাদেরকে নিয়োগ দিবেন সেই নিয়োগগুলো কম্পিটেন্ট কিনা, তারা যোগ্য কিনা, তারা রান করার মতো। যেই লোকটা তার ডিপার্টমেন্টের প্রধান হওয়ার যোগ্যতা না, যিনি ছিলেন না, তার মানে একটা উদাহরণ দিলে ভালো হয়। আমার মনে হচ্ছে একটা উদাহরণ সহ দিলে ভালো হয়। কে নির্ণয় করবে? উনি বসার পরে কাজ করার পরে তারপরে আপনি বলতে পারবেন যে উনি যোগ্য কিনা। এখন যোগ্যতার মানকাঠি কে নির্ণয় করবে? আচ্ছা, আমি প্রশ্নটা রাখলাম যে যেই ভিসি গুলা নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ আছে, আমি কারো নাম বলছি না, তাদের মধ্যে কেউ কেউ আছে ডিপার্টমেন্টের চেয়ারম্যানও ছিলেন। তাকে যখন নিয়োগ করা হয় কম্পিটেন্স নিয়ে সরকারের অ্যাপয়েন্টমেন্ট, তারা দলীয় পছন্দের লোক নিয়োগ দিতে পারেন যতটুকু ওনাদের মানে ওনাদের এই পরিসীমার মধ্যে অ্যালাউ করে ওনারা সেটা করতে পারবেন। বাট সেটি যেন শুধুমাত্র প্রাইস পোস্টিং না হয়, সেটা যেন দলীয় নিয়োগের কথা আমি আসলে একটু আবু বকরকে জানতেই চাই। সেটা হচ্ছে দলীয়করণের বা দলীয়ভাবে নিয়োগের কথা আপনি বলছেন, সেখানে কি যোগ্য ব্যক্তি কি আসলে নেই? মানে এটা তো নিশ্চয়ই যখন একজনকে বিবেচনা করা হয় তখন তো নিশ্চয়ই সকল কিছুই বিবেচনা করা হয়। আমি এখানে আমি শুধু একটা জিনিস অ্যাড করে একটু বিদেশে বসবাস করতেন, সেখান থেকে এসে আপনারা দুইজন কথা বলছেন, আমাকে একটু শেষ করতে দেন। আমাকে একটু শেষ করতে দেন। আমি একটু একটা প্রশ্নটা শুধু আমি রাখি আপনার কাছে, আপনি এটা একসাথে উত্তর দিতে পারবেন। পয়েন্ট অ্যাড করতে হবে, ছোট্ট একটু পয়েন্ট আপনি শুনুন, একটু ধৈর্য ধারণ করে শুনুন। আপনারা যে প্রশাসকগুলো নিয়োগ করলেন, আমি যে বারবার শব্দটি বলছি প্রাইস পোস্টিং এন্ড অ্যাডজাস্টমেন্ট, আপনারা যে প্রশাসকগুলো নিয়োগ করলেন এটা কি বিধিসম্মত হয়েছে, আইনসম্মত হয়েছে? যেখানে দীর্ঘদিন নির্বাচন হয় নাই, আপনারা এটি গণতান্ত্রিক একটি এক্সপেকটেশন কি আপনি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। ধরুন নির্বাচন কোনো কারণে 6 মাস পিছাচ্ছে, আপনি 6 মাসের জন্য কাউকে আপনি প্রশাসক নিয়োগ করেন, এটা তো কেউ বাধা দিবে না। কিন্তু আপনি ইলেকশনই করবেন না, দীর্ঘদিন ইলেকশন হয় নাই, আপনি আপনার দলের লোকজনদেরকে প্রাইস পোস্টিং এর অংশ হিসাবে
আপনি তাদেরকে নিয়োগ দিচ্ছেন এবং নির্বাচনের নামই নিচ্ছেন না। তো এইটা তো হচ্ছে অত্যন্ত লজ্জাজনক দলীয়করণ। এই ধরনের দলীয়করণ তো গ্রহণযোগ্য নয়। বিপ্লবের পরবর্তী আপনারা ক্ষমতায় আসলেন, জনগণ তো আপনাদেরকে এইভাবে প্রশাসক নিয়োগ করে দল বাণিজ্য করার জন্য আপনাদেরকে কেউ ক্ষমতা বসায়নি। এটি গণতান্ত্রিক নয়, সেটি আইনসম্মত নয়, এটি বিধিসম্মত নয়। এটির নাম বিএনপির লজ্জাজনক দলীয়করণ, যা বাংলাদেশের ইতিহাসে কখনোই ঘটে নাই। জি জি। আমি যদি একটা প্রশ্ন, একটা সম্পূরক প্রশ্ন করি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যখন প্রেসিডেন্ট নির্বাচন হয়, যখন একসাথে ফেডারেল আপনি জানেন যে 18,000 একদিনে চাকরি চলে যায় এবং পরবর্তীতে 2 মাসের ভিতর প্রায় 1,55,000 মতো চাকরি চলে যায়। এবং নতুনভাবে পলিটিক্যালি তারা যাদেরকে মনে করে ফিট, মানে একটা অবভিয়াসলি এখন মনে করেন বিএনপি সরকার যখন সরকার পরিচালনা করবেন, তিনি কেন জামাত থেকে লোক নিয়ে তার পলিসি নির্ধারণ করবেন, তার পলিসি এক্সিকিউশন করবেন? সো এটা তো হতেই পারে। আর আপনি যেটা, আমি শুধু আপনাকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে কথাটি তুললেন সেটা হচ্ছে যে প্রশাসকের ব্যাপারে। আপনি জানেন যে বাংলাদেশে অনেক শুধু মানে আমি শুধু বিভিন্ন বড় বড় আপনার কি বলে আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশনের কথা বলছি না, ইভেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও পালিয়ে গেছে, তাই না? সেই ক্ষেত্রে আপনার সেখানে প্রশাসক নিয়োগ ছাড়া সরকারের আর কি অপশন থাকতে পারে? এটি এক নাম্বার। 2 নম্বর হচ্ছে সরকার তো ইতিমধ্যে বলেছে, স্থানীয় গতকালই বুধে বলেছে, আজকে বলেছে স্থানীয় সরকার মন্ত্রী যে বলেছে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনের দিকে যাচ্ছে। তা আপনি গত 1.5 বছরে আপনি কিছু করতে পারলেন না, নির্বাচন দিতে পারলেন না ইউনূস সরকারের আমলে। 6 মাসও গেল না, আপনি এখন একদম দলীয়করণ করে পুরো হয়ে গেছে। আমি ঠিক এই যুক্তিটা আপনার আসলে আমি ঠিক বুঝতে পারিনি আর কি। জি দেখুন, মানে আমাদের কথা হচ্ছে যে সরকার নির্বাচনের ব্যাপারে আন্তরিক নয়। সরকার যদি পরিস্থিতির কারণে যদি প্রশাসক নিয়োগ করতেন সময়ের প্রয়োজনে, তাহলে মানে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু যেটি মনে হচ্ছে অ্যাপারেন্টলি সরকার প্রাইস পোস্টিং এর অংশ হিসেবে নির্বাচনকে বিলম্বিত করে সরকার তো আজকে বা গতকাল আমরা দেখেছি বলেছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তো হবে। আই এম নট কনফিডেন্ট। সরকার যা বলছে আমি কনফিডেন্ট না। ধন্যবাদ সাহেব। এই বিষয়ে আমার কিছু কথা আছে, আমাকে সুযোগ দিয়ে দেবেন। সেটা হচ্ছে যে প্রশাসক নিয়োগ করা হয়েছে কবে? সরকার আসার পরে। সরকার আসার সাথে সাথে কি এই নির্বাচনগুলো করা সম্ভব 2-1 মাসের মধ্যে? হ্যাঁ, ওনারা বলতে 1.5 বছরে ইউনূস সাহেবের শাসন আমলে অন্তর্বর্তীকালীন সরকারের নামে যে সরকারটি ছিল, সেই সরকারটি পিছন থেকে চালিয়েছিলেন ওনারা, এবং ওনাদের সমর্থিত বিভিন্ন লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে এই প্রশাসকের জায়গায় বিভিন্ন জনকে দায়িত্ব দিয়ে তারপরে বিভিন্ন জায়গায় এই কাজগুলো সমস্তভাবে তাদের দলীয় লোকদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করা হয়েছে। আমার কাছে ডকুমেন্টারি আছে, আমি বলতে পারবো, আমি লোকদের নাম বলতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার কখন বলেছে নির্বাচন করবে না? আর নির্বাচন করার জন্য 6 মাস সময় লাগে, 1 বছর সময় লাগে। সেই প্রস্তুতির জন্য 6 মাস সময়, 1 বছরের জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি হতে পারে, ওই প্রশাসকের জায়গায় আপনার প্রশাসক যদি থাকেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 1 বছরের জন্য, সমস্যাটা কোথায়? এই মুহূর্তে আমাদের আরেকজন অতিথিকে যুক্ত করে নিতে চাই, মোহাম্মদ সারোয়ার, সাবেক ডিএমপি কমিশনার। অনেক ধন্যবাদ জনাব সারোয়ার, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই আপনারা এর মধ্যে খবর আসলে কম বেশি দেখেছেন বা হয়তো জেনেওছেন যে বাংলাদেশের বেশ কয়েকটি দূতাবাসে মেইলের মাধ্যমে হুমকির খবর আসলে দেখেছি আমরা, যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই বিষয়কে মাথায় রেখে কূটনৈতিক এলাকায় আমরা পুলিশের টহল বলেন, নিরাপত্তার বিষয়টি জোরদার করা হয়েছে। এই ঘটনাটি প্রথমত কিভাবে দেখছেন, এবং এর ফলে বাংলাদেশে কূটনৈতিক যেসব দূতাবাসগুলোর উপর হামলার কথা বিভিন্ন মেইলের মাধ্যমে এসছে, তাদের সাথে আসলে সম্পর্কের জায়গাটার কোনো ধরনের পরিবর্তন হতে পারে কিনা আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই বিষয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি অ্যালার্মিং তেমন কিছু না। এই ধরনের মেল বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ করতে পারে।
আমরা যদি ধরি ইনভেস্টিগেশন সুপারভাইজার হিসাবে যারা ইনভেস্টিগেশন করছে পুলিশ, এই মেইলটা কোন আইডি থেকে আসছে, তাদের আইপি অ্যাড্রেস ডিটেকশন ইত্যাদি নির্ণয়ের প্রক্রিয়া চলছে। তবে এ ধরনের মেইল বা হুমকি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে। সেটা বলা যায় যে দেশীয়ভাবেও কাউকে বিব্রত করার জন্য বা সরকারকে বিব্রত করার জন্য দেশীয় কোনো সংস্থা বা নিষিদ্ধ সংগঠন এদেরও সম্ভাবনা থাকে করার জন্য। আবার আমরা ইন্টারন্যাশনালিও দেখতে পারি যে ইন্টারন্যাশনালি আমাদের একটা গ্রোয়িং কান্ট্রি, আমাদের বিদেশি যে বন্ধু রাষ্ট্রগুলো আছে তাদের অনেকের সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ করতেছে, অনেকেই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা আমাদের ভালো বন্ধু বা অনেকে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও আছে। সেই সব সম্পর্কের ক্ষেত্রে হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য কোনো কোনো অ্যাঙ্গেল থেকে কেউ কেউ করতে পারে। যেভাবে যেই করুক না কেন, এগুলা বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন করে বের করতে পারবে আমরা আশা করি। সেক্ষেত্রে আমাদের এক্সপার্ট পুলিশ সহ কম্পিউটার বিশেষজ্ঞ যারা আছে তাদের সহায়তা নিয়ে এগুলা বের করা যাবে। আর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, এটা টাইম টু টাইম বিভিন্ন সময় করা হয়। নর্মালি কূটনৈতিক এলাকায় নিরাপত্তা অন্যান্য এলাকার চেয়ে বেশি জোরদার থাকে। আর এই ধরনের মেইল বা কোনো কিছু হুমকি বা ইত্যাদির ফলে আমাদের পুলিশ সদস্যগণ সহ যারা গোয়েন্দা সংস্থা তারাও অ্যালার্ট আছে এবং তাদেরও বলা যায় যে একটা রিহার্সেল হচ্ছে যাতে এই ধরনের সেনসিটিভ এলাকায় কেউ আক্রমণ বা স্যাবোটাজ না করতে পারে। জি, আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে আসতে চাই, কি মনে হয় কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে? যদি সরকারের পক্ষ থেকে আপনার বক্তব্য একটু শুনি। এটাও যে সানোয়ার সাহেব যেটা বলেছেন আমি তার সঙ্গে মোটামুটি একমত যে এটা দুই ধরনের বিষয়। একটা হচ্ছে যে আমাদের দেশের যারা এই স্থিতিশীলতাকে নষ্ট করতে চায় তারা একটা নিষিদ্ধ সংগঠন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা বেশি, বা এদের পক্ষ থেকে যারা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বা বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের এই একটা চক্রান্তের অংশ। আমার কাছে মনে হয় যে এটা খুব সিরিয়াস কোনো কিছুই তা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না, এবং সেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া সম্ভব এটা মনে করি। আচ্ছা, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছে যদি প্রশ্নটি করি যে আপনার দৃষ্টিতে এই ধরনের কূটনৈতিক যেই দূতাবাসগুলো রয়েছে সেখানে একটি হুমকি, সেটি বাংলাদেশের জন্য আসলে তো নিশ্চয়ই কোনো ভালো কোনো খবর নয়। ধন্যবাদ। দেখুন, আমি ব্যাপারটিকে খুব হালকাভাবে নিতে চাচ্ছি না। ব্যাপারটি বড় ধরনের ঝড়ের পূর্বে একটি প্রাথমিক লক্ষণ হিসাবে আমি মনে করছি। আমার স্পষ্ট মনে আছে 2001 থেকে 2006 পর্যন্ত যে সরকারটি ক্ষমতায় ছিল, আজকের সরকারি দল এবং বিরোধী দলের সমন্বয়ে, তখন আমি ওয়েস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রায় প্রতিনিয়ত বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশে জঙ্গিবাদের অভয়ারণ্য, বিদেশি নাগরিকরা মানে শঙ্কাবোধ করছেন, তাদের সিকিউরিটি অ্যাট রিস্ক, প্রায় প্রতিদিন বিভিন্ন মিডিয়াতে রিপোর্ট হতো এবং অনেক গাল গল্প মানে ছড়ানো হতো। আমি বোধ করি যে এই সরকারকে নাজুক অবস্থা ফেরানোর জন্য, যে বাংলাদেশে একটি অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, বাংলাদেশকে একটি প্রপার ডেমোক্রেসি হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যেভাবে পরিচিত, এই ডেমোক্রেসির লিস্ট থেকে বাংলাদেশকে সরানোর জন্য বাংলাদেশে বিদেশি মানে রাষ্ট্রদূতরা পর্যন্ত নিরাপদ নয়, এর অংশ হিসেবে এই মিলটি দেখানো হবে, পত্রপত্রিকায় নিউজ হবে, লেখা হবে। এবং শুধু কি তাই, আমি মনে করছি আরো বড় ধরনের সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপও নেওয়া হতে পারে।
আমি এটাকে ক্লিয়ারলি ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছি। এটি কোনো স্বাভাবিক বিষয় নয়, সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি প্রাথমিক জি, লক্ষ্য। আপনি একটু ষড়যন্ত্র বলুন জুবাইর বাবু, আমাদের হাতে মাত্র 1 মিনিট সময় আছে। জি, আমি বিষয়টাকে আসলে দেখছি একটু অন্যভাবে। সেটা হচ্ছে যে যেটি আপনি বলছিলেন যে এটা এই ঘটনার সাথে কূটনৈতিক সম্পর্কটা কেমন হবে। তো আমি মনে করি যে কূটনৈতিক সম্পর্কে কোনো রকম সমস্যা হবে, কারণ হচ্ছে যে বাংলাদেশ এমন একটি দেশ যে বর্তমানে যে সরকারটি রয়েছে তারা কিন্তু কোনো সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে না, যেটি আমরা কিন্তু অন্যান্য দেশে আছে, যেমন পাকিস্তান বলেন, লেবানন বা সিরিয়া, এই ধরনের দেশগুলিতে কিন্তু অনেক সময় সরকার নিজে এই ধরনের সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে। তো বাংলাদেশের সরকার যেহেতু এগুলো করে না, সুতরাং এই ধরনের একটি উড়ু চিঠি বা উনি যেটা বলেন যদি সিরিয়াস চিঠিও হয়ে থাকে, সেই ক্ষেত্রে কূটনৈতিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্কটা যে অন্যান্য দেশগুলোর সম্পর্ক খারাপ হবে সেটা আমি মনে করছি না, বরং সেটা উল্টোও হতে পারে। তখন অন্যান্য দেশগুলো হয়তো ভাবতে পারে যে তাহলে বাংলাদেশকে আমাদের আরও বেশি এইসব ব্যাপারে সহযোগিতা করা প্রয়োজন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জুবাইর বাবু যুক্ত হয়েছেন। একই সাথে অন্যান্য অতিথিদেরও ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে। আজকে আসলে আলোচনা আর দীর্ঘায়িত করবার সুযোগ একেবারেই নেই। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।